নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। নিউ টাউনে শুট আউট। রাতেই নিউ টাউনের রাম মন্দিরের কাছে চলল গুলি। বাইকে করে সেই গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ নাসির উদ্দিন নামে এক ইট ও কয়লা ব্যবসায়ী। ইতিমধ্যেই গোপার্ক থানায় অভিযোগ দায়ের করেছে নাসির উদ্দিনের পরিবার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নিউ টাউনের শুট আউট। রাতে নিউ টাউনের রাম মন্দিরের কাছে চলল গুলি। বাইকে করে সেই গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ নাসির উদ্দিন নামে এক ইট ও কয়লা ব্যবসায়ী। ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের পরিবারের। হঠাৎই শুনলাম একটা ফোন আসলো যে ওখানে একটা গুলি চলেছে। একজন ভদ্রলোক বসেছিলেন, চা খাচ্ছিলেন, একটা বাইক আসলো, তিনজন এসে হঠাৎ করে গুলি করেই চলে গেল রানিং। কিছু বোঝা গেল না, খুব আওয়াজ হলো, সবাই চিল্লাচিল্লি করলো, ছুটে পালালো সবাই, কিছুজন মানে ভয়ে। তারপর এসে দেখলাম যে এই ঘটনা, স্পটে পড়ে আছে। কী অবস্থা আছে জানি না, এখন ওনাকে পুলিশ আসলো, সাথে সাথে পুলিশ এসে হসপিটাল নিয়ে গেল। নাসির উদ্দিন খান ইট ভাটার ব্যবসার পাশাপাশি বেশ কয়েকটি ইট ভাটায় কয়লা সাপ্লাইও করতেন, এমনটাই জানা যাচ্ছে। সেই নাসির উদ্দিন রাতেই নিউ টাউনের রাম মন্দিরের কাছে গুলি চালানোর ঘটনা ঘটল। সেখানে গুলি চালানো দুষ্কৃতীরা, বাইকে করে সে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হয়েছেন নাসির উদ্দিন নামে এই ইট এবং কয়লা ব্যবসায়ী। গতকাল রাতে ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। নাসির উদ্দিনের ব্যবসার পার্টনার পরাগ সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ইতিমধ্যেই। মৃত্যু কি কারণে হতো, কোনো পার্টি করতো না, কিছু করতো না, ওটা ব্যবসার ক্ষেত্রে কোনো শত্রুতার জন্য। এটা আমার তো এইটাই মনে হচ্ছে যে কোনো শত্রুতা কেউ করেছে। আপনাদের কাছে কখনো কিছু বলেছিল? না, আমাদের কাছে তেমন কোনো কথাই হয় না, ওই যেটা আর কি বন্ধু বান্ধব ভাই। কোনো পার্টনার না না, এরকম কোনো কথা আমরা শুনিনি। ও প্রথমত খেলাধুলার সঙ্গে জড়িত ছিল, তারপরে সৎ পথে ভাটা করতো, ইট বালি সাপ্লাই করতো, কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, মানে সৎ পথে ব্যবসা করতো। তো কোনো শত্রুতার জন্য? হ্যাঁ, এরকমই হবে। খেলাধুলো করতো, সৎ পথে ব্যবসা করতো, এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা যারা। এই নাসির উদ্দিন খান তিনি ইট ভাটার ব্যবসার পাশাপাশি বেশ কয়েকটি ইট ভাটার কয়লাও সাপ্লাই করতেন। নাসির উদ্দিনের ব্যবসায়ীর পার্টনার ছিলেন পরাগ। বেশ কয়েক মাস ধরে তিনি ইট ভাটার 50 লক্ষ টাকার হিসেবে গড়মিল নিয়ে একটা গন্ডগোল চলছিল। শনিবার সন্ধ্যে 7:30 পর্যন্ত পোলের হাটের শ্যামনগর অঞ্চলে ছিলেন নাসির উদ্দিন, এমনটাই জানা যাচ্ছে। আর তারপর হঠাৎ করেই ফোন পেয়ে শ্যামনগর থেকে বেরিয়ে যান নাসির উদ্দিন। নাসির উদ্দিনের কাছে ফোন এসেছিল এবং সেই ফোন পাওয়ার পর তিনি হঠাৎই পোলের হাটের শ্যামনগর অঞ্চল থেকে বেরিয়ে যান। রাতেই পরাগ সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইকো পার্ক থানায় নিয়েও যাওয়া হয়। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের সঙ্গে নাসির উদ্দিনের ঘনিষ্ঠতা ছিল বলেই দাবি করা হচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, রাতে নিউ টাউনের রাম মন্দিরের কাছে চলল গুলি। আর এই নাসির উদ্দিন সম্পর্কে একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ। নাসির উদ্দিন এলাকাতে কেমন ছেলে হিসেবে ছিল, এলাকার বাসিন্দারা ঠিক কি বলছেন? একেবারেই জানিয়ে রাখি, নাসির উদ্দিনকে কিন্তু এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু যথেষ্ট ভালো এবং ভদ্র ছেলে হিসেবেই সে এলাকায় পরিচিত। প্রতিদিন নিয়ম করেই কিন্তু দুপুরে খাওয়ার পরেই তিনি প্রথমে হারোয়াতে তাদের একটি ইট ভাটা রয়েছে, সেখানে ইট ভাটা, এবং পরে সেখান থেকে বিভিন্ন ব্যবসার কাজে তিনি বাড়তেন। গতকালকেও ঠিক তেমনি ভাবেই দুপুরের পর খাওয়া দাওয়ার পর 4 চাকা গাড়ি নিয়ে হারোয়াতে গিয়েছিলেন ইট ভাটাতে, এবং সেখানে থেকে ব্যবসার কাজকর্ম দেখে পরে তার নিউ টাউনের যে অফিস রয়েছে এবং সেখানে যায়, এবং তারপর রাম মন্দিরের বসেই একটি চায়ের দোকান সেখানে ছিল। তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে। সেই ঘটনার পরেই কার্যত এলাকার লোকজন, যে সমস্ত মানুষজন রয়েছে, তারা কার্যত হতবাক। এই যে নাসির উদ্দিন, সে গত 5 বছর ধরে ইটের ব্যবসা করে আসছিল, কিন্তু গত 3 বছর সে যে কয়লার ব্যবসা শুরু করেছে, সেই কয়লার ব্যবসায় কার্যত ফুলে ফেপে উঠেছিল। তার এই যে ভাঙড়ের পোলেরহাট থানার পদ্মপুকুর এলাকায় যে বাড়ি রয়েছে, সেই এলাকায় পেল্লায় বাড়ির পাশাপাশি এই ব্যবসাতে নাসির উদ্দিনের কোনো পার্টনার ছিল?
এখনো আমরা পরিবারের যে সমস্ত সদস্যরা ছিল তাদের সঙ্গে সেভাবে কথা বলে উঠতে পারিনি। তবে এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে বা তাদের নাসিরুদ্দিনের যে ঘনিষ্ঠ বন্ধুরা রয়েছে তারা দাবি করছে যে এই কয়লার ব্যবসায়ী সে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশত। তারই পাশাপাশি যে কয়েক কোটি টাকার ব্যবসা কার্যত এই কয়লার ব্যবসায় হতো। কারণ নাসিরুদ্দিন শুধুমাত্র তাদের যে হারোয়ার ইটভাটা রয়েছে সেই ইটভাটা নয়, এই শ্যামনগর হচ্ছে গোয়ালঘাটা সহ আশেপাশের একাধিক ইটভাটাতে সে কিন্তু করতে বলে কোটি কোটি টাকার ব্যবসা ছিল। সেই কারণেই ব্যবসায় বেশ ধন্যবাদ। আমার হাজবেন্ডের ভাটা ছিল হারুয়াতে, তো ওই ভাটার সাথে যে ওনার 50% শেয়ারে আছে, মানে একটা পার্টনার আছে, ওর 2 মাস ধরে ঝামেলা হচ্ছে। ওই মীমাংসাটারই ওয়েট করছিল যে কখন হবে, আর তার মধ্যে হয়ে গেল। তাকে সাজা না দিয়ে আমি ছাড়বো না। ধোঁয়াশার 40 মিনিট সকাল 9:30 তরুণী চিকিৎসকের দেহ প্রথম দেখেন এক পিজিতে। সকাল 10:10 খবর যায় আরজিকরের পুলিশ আউটপোস্টে, অর্থাৎ পুলিশ খবর পায় 40 মিনিট পর। কেন এত সময় লাগলো, আর ওই 40 মিনিটে কি হয়েছিল, উত্তর খুঁজছে সিবিআই। 9 অগস্ট চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। 13 অগস্ট ধর্ষণ খুনে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআইকে এখন ভাবাচ্ছে 9 অগস্ট সকালের ঘটনা প্রবাহ। তদন্তে সিবিআই জানতে পেরেছে সেমিনার হলে দেহ প্রথম দেখেন পোস্ট গ্রাজুয়েটের প্রথম বর্ষের এক ছাত্র। ঘড়িতে তখন সকাল 9:30, কিন্তু আরজিকরের পুলিশ আউটপোস্টে খবর যায় 40 মিনিট পরে, সকাল 10:10। আরজিকরের মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10:10। তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই। এখানেই সিবিআই এর প্রশ্ন, আরজিকরে পুলিশের আউটপোস্টে খবর যেতে 40 মিনিট দেরি হলো কেন? ওই 40 মিনিটের মধ্যে ঠিক কি হয়েছিল? এর উত্তর পেতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, যিনি প্রথম দেহ দেখেন তিনি দাবি করেছেন দেহ দেখার পর তিনি চেস্ট মেডিসিন বিভাগে খবর দেন। পুলিশের কাছেও নাকি একই বয়ান দিয়েছেন পোস্ট গ্রাজুয়েটের প্রথম বর্ষের পড়ুয়া। সিবিআই এর প্রশ্ন, চেস্ট মেডিসিনে জানানো হলে পুলিশের কাছে খবর যেতে কেন 40 মিনিট সময় লেগে গেল? ইচ্ছে করেই কি পুলিশকে দেরি করে খবর দেওয়া হয়েছে? দেরি করে খবর দেওয়ার কি কোনো নির্দেশ ছিল? ওই 40 মিনিটের মধ্যে কি কেউ সেমিনার হলের ক্রাইম সিনে ঢুকেছিলেন? কোথায় ধোঁয়াশা, কি হয়েছে এই 40 মিনিটে, সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে সিবিআইয়ের তরফে। আমাদের কাছেও শুরু থেকে এই জায়গাটাই ছিল যে শুরুতে কে দেখলো বা কারা কে দেখলো, কিভাবে কমিউনিকেট হলো। প্রথমে অসুস্থতা বলা হয়, তারপর আত্মহত্যার কথা বলা হয়, তারপর পরিষ্কারভাবে বলা হয়। তাহলে এই যে জায়গাগুলো থাকছে এগুলো অবশ্যই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আসুক, যে বা যারা দোষী সেই ঘটনাগুলো সামনে এসে সেই অনুযায়ী বিচার করা হবে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। সেমিনার হলের ছবিতে একাধিক প্রশ্ন, অকুলস্থলে কি বহিরাগতরা? একাধিক সূত্র খুঁজছে সিবিআই। লাল জামা আর বেগুনি জামার বহিরাগত কারা? পুলিশের দাবি সেমিনার হলে তদন্তকারীরা। এই প্রশ্নটা করা হয়েছে যে এত লোক কি করে ওই কর্ডন অফ এরিয়ার ভেতরে ছিল। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে। প্রথমে যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে ললিত সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এর যারা থাকেন তারা আছেন। ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি 1 স্যার আছেন, আমাদের ওসি উইমেন গ্রিভেন্স সেল উনি এখানে আছেন, তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এখানে এটা আরেকটা ভিউ আর কি, আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি 1
ছিলেন ওখানে আছেন এবং এফএসএল এর স্টাফ আছে। যেখানে বডি ছিল সেখান থেকে 40 ফুট আমাদের মেইন কর্ডন যেটা ছিল সেখানে ছিল, এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন, বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল। কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। ফলে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা, স্পেশালি এরকম কেসে, একদমই সম্ভব নয়। আইএম এর অভিযোগ হলে সন্দীপ ঘনিষ্ঠ অভিক, আর অভিক দে এসএসকেএম এর পিজি পড়ুয়া। ওই লাল জামা পরা যাকে দেখা যাচ্ছে সেটা অভিজ্ঞ, এটা আপনারা একদম। আচ্ছা, এবং তিনি কি কোনোভাবেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ? কোনোভাবেই তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন। উনি যদি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হন তাহলে আমি আমেরিকার রাষ্ট্রপতি। প্রথমত হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে MBBS করা, তারপর কোনো ডিপ্লোমা ডিগ্রি ছাড়াই উনি আরএমও কাম ক্লিনিক্যাল টিউটর রেডিও ডায়াগনোসিস বর্ধমান মেডিকেল কলেজের হলেন।